আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনাদের মাঝে অসমাপ্ত ভালোবাসা গল্পের 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না করে চলুন গল্প শুরু করা যাক। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন, আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপস, আমি তো ভীষণ ভয় পেয়েছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা, এবারের মতো আমাকে ক্ষমা করুন, বলেই হাসতে লাগলো। চুপ, একদম হাসবেন না, দেখুন আমি কি করি। পটলের মতো হাইট, ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট, শীতের দিনে বিয়ে করতে কে বলছে? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্র হরণ করব, তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষতবিক্ষত করে দেব। এরপর আপনি বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে। মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না, বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি শার্ট ঘ্যাচাং করে কাটা শুরু করল। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এসব? বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছো? উফ, শিট, বাচ্চা তো বাচ্চামো করবেই, আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না? আজকে আপনার খবর আছে, বলেই ধস্তাধস্তি করা শুরু করল। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখল। নয়নার কেমন অদ্ভুত লাগছে, মনে মনে বিড়বিড় করে বলে, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, সাহস দেখা। ছাড়ুন আমাকে, এখন জোর দেখাচ্ছেন। জিয়ান নয়নাকে আর নিজের কাছে টেনে আনল। কামন বাবু, সুইট কিউট বেবি বউ আমার, লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিচ্ছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আরে হো বেবি, কিসের ভয়? এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেফভাবে বের পাড়ে দিতে হবে। আমি কথা দিচ্ছি তো আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারো যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকী এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি, এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য। নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো, এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। এ মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি, প্লিজ ওয়ান কিস, এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান 2 কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস, এই মুহূর্তে এটা বিপজ্জনক। প্লিজ জাস্ট ওয়ান কিস। তোমার মাথা ঠিক নেই, কি বলছো এসব? একটা কিস করতে ভয় পাচ্ছেন? এরপর কোনোদিন নিজেকে আর সাহসী বলবেন না। তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো? তুমি যেচে কেন উত্তপ্ত স্পাতে হাত দিতে চাইছো? কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দুমাত্র সাহায্য করব না। ওকে, কামন বাবু, তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি। একটা কিস করার জন্য এত কথা? সেদিন রাতে তো, বলেই মুখে হাত দিল। জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে, আগেই ঠোঁট আড়াল করেছ, বলেই আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছুয়ালো। নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে, লিপ কিস। নয়নার কথাটা কানে যেতেই জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো। কি হলো এ মেয়ে, কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না? এর কি সত্যি 16 বছর? এত কি ভাবছেন? এখান থেকে বের হতে হলে এক্ষুনি আমাকে কিস করতে হবে। জিয়ান একটু সরে এসে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, এ মেয়ে আমাকে এলোমেলো করে দিচ্ছ, তুমি তা বুঝতে পারছো? জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ, এরপর সামলাতে পারবে তো? নয়না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের ওপর রাখল। জিয়ান পেছন দিকে ঘুরে বলে, কি হচ্ছে এসব? প্লিজ ডোন্ট ডু দ্যাট, এর পরিণতি ভালো হবে না। নয়না শাড়ি খুলে শাড়িটা কোমরে গুজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো। মিস্টার পাইলট মহাশয়, এদিকে ঘুরে দাঁড়ান। গতরাতে আমার পরনের শাড়িটা যখন নিজের হাতে খুলে ফেলেছিলেন, নিজের লজ্জা কোথায় ছিল? জিয়ান নরম স্বরে বলে, আমি দুঃখিত, ওসব দুঃখ পরে দেখাবেন, এখন আমার দিকে ঘুরে দাঁড়ান। জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর সে সেম, শাড়ি গুজে রাখার ফলে কোমর উন্মুক্ত,
এতক্ষণ শীত লাগছিল কিন্তু এখন গরম লাগছে। নয়না জিয়ানের মাথা 2 হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল। এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকা পড়ল জিয়ানের হাতে। জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে, ঠোঁট দিয়ে রক্ত ঝরছে। ছাড়ুন, নয়তো চিৎকার করে বাসার মানুষ জড়ো করব। এমনিতেই আটকা আছেন, তারপর খাবেন ধোলাই। জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল। নয়না বেডের ওপর বসে জিয়ানের দিকে তাকিয়ে বলে, এবার বলুন, এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল? বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলে, তাই তো? না, শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম। জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসল। নয়না জিয়ানের দিকে তাকিয়ে বলে, আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছেন। আচ্ছা, আপনার চুলগুলো আসল নাকি নকল? ফার্স্ট এড বক্স কোথায়? আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে? জিয়ান সামনের দিকে ঘুরে বলে, ব্লাড বন্ধ করো, নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে। নয়না দ্রুত ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে জিয়ানের সামনে রাখল। নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো। নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি, এটা তুমি দেখতে পাচ্ছ না? নয়না আয়নার দিকে তাকিয়ে বলে, না, আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। ওপস, সরি, আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী, সরি রেজা। তা ভাই, এত রাতে আমার রুমে কি করছেন? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ডিয়ার পিচ্চি বাবু, প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন। আহা, শখ কত! পিচ্চি বাবু এত কিছু কিভাবে করবে? তুমি দেখতে পারছো না আমার অবস্থা? ঠোঁট ফুলে গেছে, কথা বলতে কষ্ট হচ্ছে, জংলি বিল্লির মতো কেউ কামড় দেয়। আমি দেখাবো আমাকে কোন এক হিংস্র মাঘ কিভাবে কামড়েছিল। তাই বলে ঠোঁটে? চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে। এখন বাজে রাত 2:40, ঘুমিয়ে পড়ুন। ভোর হোক, আপনাকে বের করার ব্যবস্থা করব। আমি এখানেই ঠিক আছি। ওকে ডিয়ার হাজব্যান্ড, আপনি ঠিক থাকুন, আমি একটা আরামসে ঘুম দেই। বলেই ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে। কমফর্টারের ভেতর থেকে নয়না বলল, এভাবে তাকিয়ে থাকবেন না, আমার কমফর্টার লজ্জা পাচ্ছে। ছি, একটা কমফর্টারকেও ছাড় দিচ্ছেন না। ঘোমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা। চোখ থেকে অনবরত অশ্রু ঝরেই যাচ্ছে, নিঃশব্দ কান্না। লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসে নীলাঞ্জনার হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে, অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল। তোমাকে পাওয়ায় যুদ্ধে আমি জিতে গেলাম। নীলাঞ্জনা ঘুমটা তুলে বলে, পাওয়ায় যুদ্ধ মানে? লাবিব নীলাঞ্জনার থুতনিতে হাত রেখে মুখটা উঁচু করে ধরে বলে, এতদিন তো আমাকে বাধা দিতে, আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই। আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব। শরীর পাওয়া মানেই কি সব পেয়ে যাওয়া লাবিব? তোমার কাছে কোনটার দাম বেশি, দেহ নাকি মনের? লাবিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিসফিস করে বলে, আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয়, আজ শুধু ভালোবাসা আর ভালোবাসা। বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল। নিয়াজ সাহেব বলেন, তোমার ছেলের জন্য আমি কি সমাজে মুখ দেখাতে পারবো না? আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল, আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে। এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে? সবকিছু এত সহজ? ছেলে তো আমার একার, ছেলে যার জন্মের হবে তো তার মতোই। ঘাড় তেরামি তো আমার থেকে পাইনি, তোমার থেকে পেয়েছে। আচ্ছা একটা কথা বলো, ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও? আরেক নবাবজাদার তো খবরই নেই, সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে, বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েশ। নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না। এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো, বিয়ে দিয়ে চিন্তা মুক্ত থাকতাম। ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনানোর? আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেল। কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে। কাল রিসিপশন, মানুষ দাওয়াত দেওয়া, তাদের সামনে যেন আমাকে ছোট না হতে হয়। মিতা বেগম মোবাইল নিয়ে কল করল। কিছুক্ষণ আগেই চুপিসারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান। মোবাইল বেজে উঠতেই রিসিভ করল। উঠে বসে বলে, এত রাতে কেন কল করেছ আম্মু? কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে? সকালের নাস্তা বাসায় করবি, বৌমাকে সাথে নিয়ে আসবি। কিভাবে আনবি আমি জানি না। কাল রিসিপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া, আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস। এসবের কি দরকার ছিল? তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে। তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না, তবে এই মেয়েটাকে তোকে মেনে নিতে হবে। প্রেম করেছিস, ধোঁকা খেয়েছিস, সব ফল্ট তোর। এখানে এই মেয়েটার দোষ কোথায়? মনে রাখিস, কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয়।
কবুল বলার পরে ওই মেয়েটাই তোর অর্ধাঙ্গিনী, তোর জীবন সঙ্গিনী, তার মর্যাদা রক্ষার দায়ভার তোর। নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না। মিতা বেগম কল কেটে দিল। জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তাকিয়ে বলে, এর সাথেই বাকিটা জীবন কাটাতে হবে? এটা কি সম্ভব? নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে, আম্মু বাঁচাও। জিয়ান নয়না মুখে হাত দিয়ে চেপে ধরে বলে, সমস্যা কি তোমার? আর ঘুমে তো তাড়াতাড়ি ভাঙল কি করে? নয়না হাত দিয়ে চোখ ডলে বলে, পাইলট মহাশয়, আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন? দেখুন, ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা বলো তো, আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে? তারা? না। তাহলে? অন্ধকার। রাত যত নিকষ কালো হবে, চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে। আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন। তুমি ঘুমাও। ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও। আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলটে। আচ্ছা, আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার, নাকি আপনি বাটপার? তুমি জানো না পাইলট মানে কি? জানেন আর ক্লাসে আমার রোল নাম্বার কত? ছাত্রছাত্রীর সংখ্যা কত? আমাদের শাখায় 100 জন। তাহলে আর কত? 95 হয়তো। আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন। আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নড়াতে পারে না। সামনে এসএসসি পরীক্ষা, নিশ্চিত আমি গোল্ডেন পাবো। এই আপনার জন্য আমার পড়ালেখায় ডিস্টার্ব হচ্ছে। আপনার বউ পালিয়ে গেছে, আপনার বিয়ে করা কেন লাগবে? আমার বাবা বললেই বিয়ে করতে হবে? আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না? আচ্ছা, আমার ভুল হয়েছে। আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক। আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না। কলঙ্কের ভাগ সব আমার। আমি সত্যি দুঃখিত। আচ্ছা শোনো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, চলো আমরা লুডো খেলি। না, আমি ঘুমাবো। ভোর হতে বেশি সময় বাকি নেই। আসো বাকি রাতটুকু একসাথে কাটাই। আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো? আমরা কি আলাদা আছি? একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটাই। একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচিওর কথা বললে, আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছো? আপনি বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন। তোমার কাছে ছোট্ট একটা আবদার। আয় হায়, আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন? আবদার করবেন মামার বাড়িতে, আমার কাছে না। একটা অনুরোধ করতে চাই, রাখবা প্লিজ? তোমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দেই, আপনি একটু চুপ করে বসে থাকুন। তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে। নয়নার ড্রয়ার থেকে অ্যান্টিসেপটিক এনে জিয়ানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে। জিয়ান নয়নার হাতটা ধরে বলে, প্লিজ আগামীকাল দিনটা দাও আমাকে। আমার একটা দিন আপনার কি উপকারে আসবে? তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে। হাত ছাড়ুন, আপনি টাচ করলে কেমন যেন লাগে। জিয়ান হাত সরিয়ে নিল। নয়না জিয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আপনি কিন্তু দেখতে সুন্দর। আমি কি আপনাকে আগে কখনো দেখেছি? আমার তো মনে পড়ে না। আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল। বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল। আপনি রেগে বলেছেন ওড়না সামলে না রাখতে পারলে পরার কি দরকার। তোমার ফিল্মি ডায়লগে সব কখনো আমার সাথে হয়নি। অদ্ভুত, আপনাকে আমি মিথ্যে কেন বলবো? আপনিই ছিলেন ওটা, আমার ওড়নাটা ছিঁড়ে ফেলেছিলেন। আচ্ছা, তা তুমি বাচ্চা মানুষ একা একা বসুন্ধরা কি করছিলে? আরে হ্যাঁ, একা একা মানে ফুপ্পির সাথে গিয়েছিলাম। সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল। জানেন, আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা। ব্ল্যাক কোট, সাদা শার্ট, সুন্দর করে চুলগুলো সেট করা। এর জন্য সরি বলেছি, নয়তো ঝগড়া করতাম। তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোন। আমরা ভোরেই চলে যাব বাসায়। পরশু আমার ডিউটি শুরু। আগামীকাল রাতেই চলে যাব আমি। এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না। তুমি ভুলে যেও আমার নাম। মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান। নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে, আপনি চলে যাওয়ার পরে কি হবে? কিছুই হবে না। তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে। আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায়, যা আমার সারা জীবনের সবটুকু অনুনয়ের বিনিময়েও মুছে দিতে পারবো না। ক্ষমা চাইব সেই যোগ্যতাটুকুও আমার নেই। আমায় ভুলে যেয়ে নতুন করে জীবনটা সাজিয়ে নিও। মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি, যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতল গহ্বরে। জিয়ান কথাগুলো শেষ করে তাকিয়ে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। জিয়ান নয়নার মাথাটা সরালো না। সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো, আমি জানি আমি তোমার সাথে অন্যায় করছি। তোমাকে কিভাবে মেনে নেব? আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না। কোনো দিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আর এই সব কিছুর জন্য দায়ী আমি নিজেই। জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপাল আলতো করে ছুঁয়ে দিতে। নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে। লাবিব বেডের ওপরে বেঘরে ঘুমাচ্ছে। নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল, সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে। আচ্ছা, একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না? ভালোবাসা তাহলে কি মিথ্যে আশা? যাকে ভালোবাসে সব ছেড়ে আসলাম, সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল। আমার চোখের পানি, আমার দুঃখ কষ্ট তাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না।
নীলাঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল। অতীত। আচ্ছা, তুমি আমাকে কখনো কিস কেন করনি? এতটুকু তো করাই যায়, তাই না? জিয়ান নীলাঞ্জনার হাতের উপর হাত রেখে বলে, তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই। এই একটু আধটু পাওয়াতে আমার পোষাবে না গো। আজকে কিস করব, কালকে হাগ করব, এরপর ধীরে ধীরে অন্য কিছু। একদিন তোমার মনে হবে আমাকে ভালোবাসো না, কারণ আমি তোমাকে ভোগ করেছি। আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই। পরিপূর্ণ পাওয়া মানে কি গো? তুমি যা ভাবছো তা না। পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয়। আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে আরও কাছে টানবে। যাকে মানুষ মন দেয় তার জন্য জীবনও দিতে পারে। শরীর তো সেখানে সামান্য। এসব মনে করে নিজের চুল মুঠো করে ধরল। ঠোঁটে লেপ্টে থাকা লিপস্টিক প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু চাহিদা পূরণ। উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল। ভয়ে ভয়ে 3 দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করল। মেসেঞ্জারে ঠুকতেই বুক কেঁপে উঠল। একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে। গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল, তোমার জন্য শেষ অপেক্ষা, এরপর আর কোনো অপেক্ষা নেই। সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল। নিকনেম এখনও মাই হার্ট দেয়া। কত শত টেক্সট। লাস্ট টেক্সট ছিল, ভালো থেকো। কাপা কাপা হাতে টাইপিং করতে যেও ধমকে গেল। এক পলক দৃষ্টি দিল লাবিবের দিকে। ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে, আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেও আবার উকি দিল জিয়ানের ইনবক্সে। টাইপিং করল, পারলে ক্ষমা করে দিও আমাকে। তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে। নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও। ক্ষমা করে দিও। এই গল্পের পার্ট এখানে শেষ হয়ে গেল। তো পরবর্তী পার্ট পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তী পার্ট এই চ্যানেলে পাবেন। আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।